চারপাশে একটা গুমোট পরিবেশ, নিস্তব্ধতা চিরে শুধু কারো চাপা আর্তনাদ প্রতিধ্বনিত হচ্ছে। ঘরটা অন্ধকার, মাঝখানে একটা মাত্র ফোকাস লাইট জ্বলছে। পাশের একটা টেবিলে রাখা কিছু ছোট্ট ছোট্ট তীক্ষ্ণ ছুরি, লিউটি জাতীয় কিছুর সাথে ফরসেপ জাতীয় কিছু যন্ত্র, আর একটা ইলেকট্রিক শক দেওয়ার মেশিন। সামনে রাখা চেয়ারে শক্ত দড়ি দিয়ে বাঁধা একটা দেহ ছটফট করছে। তার মুখটা কালো ককটেপ দিয়ে আটকানো। চেয়ারের ঠিক সামনে অত্যন্ত নির্লিপ্তভাবে আয়েশ করে বসে আছে আরভান। তার বসার ভঙ্গিতে রাজকীয় দম্ভ আর চোখে এক হিমশীতল শূন্যতা। আরভান এক হাত গালের নিচে ঠেকিয়ে অন্য হাতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ফোনের সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে আয়াত গভীর ঘুমে আচ্ছন্ন। আরভান তার প্রিয়তমার শান্ত মুখটার দিকে একবার মায়াবী চোখে তাকিয়েই পরক্ষণে সামনে থাকা দেহটার দিকে দৃষ্টি ফেরালো। এক ধ্যানে সে সেই দেহটার শরীর মেপে নিচ্ছে, ঠিক যেন একজন কসাই তার পরবর্তী শিকারের কোথায় প্রথম কোপ বসাবে তা স্থির করছে। আরভান ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে ইশারা করতেই একজন লোক শাহরিয়ারের মুখ থেকে কক টেপটা হ্যাঁচকা টানে খুলে দিল। শাহরিয়ার মুহূর্তেই ক্ষিপ্ত হয়ে চেঁচিয়ে উঠল, সুরচা, তুই কি মনে করিস এভাবে আটকে রাখলে শাহরিয়ার ভয় পেয়ে যাবে? জানিস আমি কে? সে অট্ট হাসি দিয়ে আবার বলল, বো, তুই এখনো শাহরিয়ারকে চিনিস না? আরবানের বাঁকা হাসিটা আরো দীর্ঘ হলো। পাশে দাঁড়িয়ে থাকা ফারহান ফোনে ব্যস্ত থাকলেও মনে মনে ভাবছে, শাহরিয়ার আদেও জানে না সে আজ একজন ঠান্ডা মাথার ভয়ঙ্কর খুনি বা সাইকোপ্যাথের সামনে দাঁড়িয়ে আছে। আরবান এমন একজন ঠান্ডা মাথার হিংস্র মানুষ যে সচরাচর রক্ত গরম করে না। তার মগজ চলে খুনের নেশায়, কিন্তু সেখানে কোনো হাহাকার নেই, আছে শুধু নিখুঁত পরিকল্পনা। কিন্তু আজ যে জানোয়ারটা তার বাঁচার একমাত্র মায়া আয়াতকে স্পর্শ করেছে, তাকে সে জীবিত ছাড়বে এটা অসম্ভব। আরবান তার বাঁ হাত দিয়ে একটা ছোট্ট ছুরি তুলে নিল। হ্যালোজেন আলোয় ছুরির ফলাটা চকচক করে উঠল। শাহরিয়ার একটু নড়েচড়ে বসে অবজ্ঞার হাসি হেসে আরবানকে বিচলিত করার চেষ্টা করল। সে বলল, কি করবি আমাকে? গলা কাটবি নাকি হাতের রগ? আরবান ধীরস্থির কণ্ঠে উত্তর দিল, কোনোটাই না, ওসব তো কাঁচা হাতের কাজ। শাহরিয়ার টিটকারি দিয়ে বলল, কেন, ভয় পেয়ে গেলি নাকি? তার মানে তোর নামে যা শুনেছিলাম সব মিথ্যে? তোর আসলে কোনো ক্ষমতাই নেই? এসব তোর বানানো গল্প যে তুই একটা জানোয়ার, যে পশুদের সামনে মানুষকে ফেলে দিয়ে নিজের হাতে রক্ত না লাগিয়ে সব কাজ করিস, সব ফালতু কথা, তাই না? আরভান অবাক হওয়ার ভান করে আফসোসের সুরে বলল, ছি ছি, এসব বলে লোকে? কোন ইডিয়েট এসব বলছে তোকে? আমার মতো একটা ইনোসেন্ট ছেলের নামে এমন অপবাদ! ফারহান, আমার তো এখন বিষ খেয়ে মরে যেতে ইচ্ছা করছে রে। শাহরিয়ার ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে বুঝতে পারল না একজন ব্যবসায়ীর বেশে থাকা মানুষ কিভাবে এত শান্তভাবে এমন কথা বলতে পারে। ফারহান পাশ থেকে হাই তুলে বলল, নাটকটা একটু বেশি হয়ে যাচ্ছে দোস্ত, থাক, এত দুঃখ পাস না। আরভান ঘাড় বাঁকা করে শাহরিয়ারের দিকে তাকালো। শাহরিয়ার এবার হিংস্র গলায় বলল, যদি আজকের আমি এখানে থেকে বেঁচে যাই, খোদার কসম আমি বড় চাচাজানের মতো ভুল করব না। আমি শুধু তোকে মেরে আমার রানীকে হাতিয়ে নিয়ে চলে যাব। আরবানের ভ্রু কিঞ্চিত কুঁচকে গেল। বড় চাচাজান শব্দটা তার মস্তিষ্কে একটা ঝিলিক দিয়ে গেল। আরবানের প্রশ্নের আগেই ফারহান প্রশ্ন করে বসল, বড় চাচাজানের মতো করবি না মানে কি বলতে চাস তুই? শাহরিয়ার দাঁত বের করে হাসলো। আরবান, তোকে একটা সিক্রেট বলি শোন, তুই তো নিজেকে খুব বুদ্ধিমান ভাবিস। সে আরবানের চোখের দিকে তাকিয়ে বলল, ধর আয়াত যদি জানতে পারে ওর বাবা মায়ের খুনি আসলে তোর বাবা, তাহলে কেমন হবে? আর সেই খুনের একমাত্র সাক্ষীকে তোর মা সরিয়ে দিয়েছে, তাহলে কেমন হবে বলতো? আয়াত তখন তোকেও ঘৃণা করবে। ও কি তোর সাথে থাকবে? তোকেও খুন করতে পিছুপা হবে না। আরবান এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার বাবা খারাপ, সে তা জানে, কিন্তু সে আয়াতের বাবা মাকে কেন খুন করবে? আর তার মাই বা কেন সাক্ষী হতে যাবে?
আর এসব তো বাংলাদেশে ঘটেছিল। তার মা আর মাই বা কেন সাক্ষী সরাবে? তার মা তো কোনোদিন বাংলাদেশে যায়নি। তাহলে কি সবটাই একটা সাজানো নাটক? নাকি শাহরিয়ার তাকে কোনো নতুন ধাঁধায় ফেলছে? আরবানকে এমন ভাবনায় ডুবিয়ে দিয়ে শাহরিয়ার ভাবল সে জয়ী হয়ে গেছে। কিন্তু তার সেই আনন্দ স্থায়ী হলো না। কারণ তার হাসির রেশ কাটার আগেই আরবানের হাত ইলেকট্রিক মেশিনের বোতাম চেপে ধরল। এক তীব্র শকের ঝটকায় শাহরিয়ারের পুরো শরীর ধনুকের মতো বেঁকে গেল। তার আর্তনাদ চারিদিকের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসতে লাগলো। শক থামতেই শাহরিয়ার হাঁপাতে শুরু করলো। কিন্তু আরবান থামলো না। সে শাহরিয়ারের কাছে এগিয়ে গিয়ে তার হাতের ছুরিটা দিয়ে শাহরিয়ারের শরীরের বিভিন্ন জায়গায় লম্বা লম্বা করে আঁচড় দিতে শুরু করলো। ঠিক তেমন করে যেমন করে শাহরিয়ারের নখের আঁচড় আয়াতের নরম ত্বকে বসেছিল। শাহরিয়ার যন্ত্রণায় আকাশ পাতাল এক করে চিৎকার করে উঠল। আরবান অত্যন্ত ধীর অথচ ভয়ঙ্কর গলায় বলল, আয়াত কি করবে না করবে সেটা আমি বুঝে নেব। তোর বড় চাচাজান কি করেছে সেটাও আমি দেখে নেব। কিন্তু তুই তুই আমার স্ত্রীর গায়ে এভাবে হাত দেওয়ার সাহস কোথায় পেলি? ওর শরীর তো আমি আমার নিজের নখ দিয়েও কোনোদিন দাগ ফেলিনি। তুই কিভাবে সেখানে ক্ষত সৃষ্টি করলি? আরবান একের পর এক আঁচড় কাটছে। শাহরিয়ার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে এবার বিলাপ শুরু করলো। আমার আমার ভুল হয়ে গেছে আরবান। প্লিজ ছেড়ে দে। সত্যি বলছি আর কখনো এমন করব না। আমি তোর ভাই না, আমাদের রক্ত সম্পর্ক। একটা বাইরের মেয়ের জন্য নিজের রক্তের সাথে এমন করতে পারিস না। প্লিজ ভাই। আরবান শাহরিয়ারের কানের কাছে মুখ নিয়ে পৈশাচিক হাসল। রক্তের সম্পর্ক? আমার রক্তে শুধু ঘৃণা মিশে আছে শাহরিয়ার। আর আয়াত কোনো বাইরের মেয়ে নয়, ও আমার অস্তিত্ব। তুই আমার অস্তিত্বে আঘাত করেছিস, তার সাজা তো তোকে পেতেই হবে। আজকের দিনটা তোর জন্য অনেক লম্বা হবে শাহরিয়ার, অনেক লম্বা। আরবান এবার মেশিনের বাটন চেপে ধরল। স্টোর রুমের ভেতর থেকে আসা আর্তনাদ বাইরের রাতের অন্ধকারে মিশে যেতে লাগলো। আরবানের চোখের সেই হিংস্রতা দেখে ফারহানও কিছুটা শিউরে উঠল। আরবান বিষাক্ত হাসল। শাহরিয়ারের আর্তনাদ তাকে বিন্দুমাত্র বিচলিত করতে পারল না, বরং তার চোখের মনি দুটো হিংস্রতায় চকচক করে উঠল। ওর শরীরের ওই আঁচড়গুলো আমাকে বড্ড জ্বালাচ্ছে। শাহরিয়ার, ব্রো, মনে হচ্ছে যে হাত আমার মায়াকে ছোঁয়ার স্পর্ধা দেখিয়েছে সে হাতের আর এই শরীরের সাথে সংযুক্ত থাকার কোনো প্রয়োজন নেই। আরবান অত্যন্ত শান্ত মাথায় পাশে রাখা একটি ধারালো কুড়াল তুলে নিল। শাহরিয়ার কিছু বুঝে ওঠার আগেই আরবান ওর ডান হাতের কবজিতে সজোরে এক কোপ বসালো। এক বিকট গগনবিদারী চিৎকারে পুরো ঘরটা কেঁপে উঠল। শাহরিয়ারের শরীর ধনুকের মতো বেঁকে গেল। কিন্তু আরবানের নেশা তখনও কাটেনি। সে শাহরিয়ারের কানটা টেনে ধরে ছুরি চালিয়ে দিল। অসহ্য যন্ত্রণায় শাহরিয়ার জ্ঞান হারানোর উপক্রম হলেও আরবান তাকে জ্ঞান হারাতে দিচ্ছিল না। শাহরিয়ারের দু চোখ বেয়ে রক্ত আর জল মিলেমিশে একাকার হয়ে গড়িয়ে পড়ছে। ফারহান শিউরে উঠে চিৎকার করে বলল, এবি, কি করছিস তুই? তুই কি সত্যিই ওকে মেরে ফেলবি নাকি? মাথা ঠান্ডা কর। আরবান ঘাড় বাঁকিয়ে ফারহানের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে লেগে থাকা রক্তিম হাসিটা পৈশাচিক। আমার ব্যবসায়িক ডিল সই করার জন্য কত ব্যবসায়ীর জীবন ঝুঁকির মুখে ফেলতে হয়, আর এ তো আমার জীবনের সবচেয়ে দামি সম্পদকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। আমার সামনে যে ওর শরীরকে ক্ষতবিক্ষত করেছে তাকে এত সহজে ছেড়ে দিলে আমার ভালোবাসা কলঙ্কিত হবে ফারহান। ওকে জ্যান্ত নরক দেখাচ্ছি আমি। কিন্তু এটা তো খুন। পুলিশ জানলে তোর সব ইমেজ শেষ হয়ে যাবে আরভান। ফারহানের গলায় আতঙ্ক। পুলিশ জানবে না, কারণ ওর লাশ এই পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যাবে। আরবান একটি গ্যালন খুলল। ঘর জুড়ে কেরোসিনের কড়া গন্ধ ছড়িয়ে পড়ল। ফারহান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। শাহরিয়ার তখন যন্ত্রণায় শুধু উম উম শব্দ করতে পারছে। গোঙানির বাইরে তার আর কোনো শক্তি অবশিষ্ট নেই। আরবান শাহরিয়ারের চোখের দিকে শান্ত স্বরে বলল, সরি ডিয়ার ব্লাড, তোর জন্য কোনো বুলেট খরচ করছি না। আই লাভ ইন দিস ওয়ে।
নো ব্লাড নো এভিডেন্স বলেই সে শাহরিয়ারের গায়ে কেরোসিন ঢেলে দিল। একটা গ্যাস লাইটারের চাকা ঘুরিয়ে দিয়ে আগুনের শিখাটা শাহরিয়ারের আতঙ্কিত চোখের সামনে ধরল। তোকে একবার সুযোগ দিয়েছিলাম শাহরিয়ার, বলেছিলাম বাংলাদেশে ফিরে গিয়ে শান্তিতে থাক, কিন্তু সুখ তো সবার কপালে সহ্য হয় না। তোর শরীর জ্বলবে কিনা জানি না, তবে পরকালের জ্বালাটা আমি বাড়িয়ে দিলাম। সোজাসুজি নরকের টিকিট কেটে চলে যা। বিদায় ডিয়ার ব্রাদার। আরবান জ্বলন্ত গ্যাস লাইটটা শাহরিয়ারের দিকে ছুড়ে দিল। মুহূর্তেই দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ল। আরবান ও ফারহান দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে দরজা বাইরে থেকে লক করে দিল। শাহরিয়ারের জ্যান্ত পুড়ে মরার সেই হাড়হিম করা চিৎকার দরজার ওপাশ থেকে ভেসে আসছে। আগুনের উত্তাপে তার বাঁধন ছিঁড়ে গেলেও সে দরজার কাছে এসে ধাক্কা দিয়ে পড়ে রইল। ফারহান নিজের দুই কান চেপে ধরল। এই বীভৎস শব্দ শোনার ক্ষমতা তার নেই। আরবান অত্যন্ত নির্লিপ্তভাবে শার্টের হাতা ঠিক করতে করতে বলল, এটার ব্যবস্থা কর, যেন এই বাড়ি আর এই লাশের কোনো অস্তিত্ব না থাকে। আর বাংলাদেশের টিকিট কাট, আমার সাথে তুইও যাচ্ছিস। বলেই সে গাড়িতে উঠে ধোঁয়া উড়িয়ে চলে গেল। ফারহান পেছনে পাথরের মতো দাঁড়িয়ে রইল। হোম ওয়ার্কার এসে এলিনা চৌধুরীকে খবর দিল আরবান এসেছে। খুশিতে নিচে নামলে দেখলেন আরবান ড্রয়িং রুমের সোফায় গম্ভীর হয়ে বসে আছে। এলিনা চৌধুরী ব্যাকুল হয়ে বললেন, আরবান, হাসপাতাল থেকে ডিসচার্জ না নিয়ে চলে এসেছে শুনলাম। শরীরটা কি আরেকবার চেক আপ করালে ভালো হতো না? নিজের জন্য না হোক, অন্তত আয়াতের জন্য। হঠাৎ আয়াতের জন্য এত মায়া কেন আপনার? এই মেয়ের নাম শুনলে তো আপনি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিতেন। তাহলে এখন এই নাটকের মানে কি? এটা কি অনুশোচনা, নাকি নিজের অপকর্ম ঢাকার কোনো প্রলেপ? আরবানের কথাগুলো তীরের মতো এলিনা চৌধুরীর বুকে বিঁধল। এলিনা চৌধুরী হতভম্ব হয়ে বললেন, অপকর্ম মানে? তুই কি বলতে চাইছিস? মানে আয়াতের মা বাবাকে আপনি আর আপনার ওই তথাকথিত স্বামী মিলে খুন করেছেন। আজ আমাদের সামনে আপনি বড় দরদি সাজছেন কোন মুখে? আরবান, এসব কি বলছিস তুই? আমি কেন আয়াতের মা বাবাকে খুন করতে যাব? তোর বাবার ব্যাপারে আমি জানি না, তবে আমি তাদের চিনতাম না, খুন করব কিভাবে সেটা তো আপনিই ভালো জানবেন। দাদাজান বলেছিলেন আয়াতের পরিবারের খুনের একমাত্র সাক্ষীকে কেউ বিষ খাইয়ে মেরেছিল। আর আপনি এখান থেকে বাংলাদেশে টাকা পাঠিয়েছিলেন। আপনি তো আপনার স্বামীর চেয়েও বেশি নিকৃষ্ট। এলিনা চৌধুরী ডুকরে কেঁদে উঠলেন। আরবান, তুমি আমায় এত ভুল ভাবো? তোমার বাবা আমাকে নয়, আয়াতের মাকে ভালোবাসতো। এটা জানার পর আমার তীব্র রাগ হয়েছিল ঠিকই, কিন্তু আমি কাউকে খুন করিনি। আমাকে বলা হয়েছিল আয়াতের বাবা মায়ের অ্যাক্সিডেন্টের পর তোমার বাবাকে ফাঁসানো হচ্ছে। আমি শুধু সাক্ষীকে টাকা পাঠিয়েছিলাম যাতে সে তোর বাবার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়। কিন্তু সে কিভাবে মারা গেল, কে মারলো, এসব আমি কিছুই জানি না। বিশ্বাস করো আরভান, আমি কিচ্ছু জানি না। এখনো কি তোর আমাকে বিশ্বাস হচ্ছে না? আরভান স্থির চোখে মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শীতল গলায় বলল, না, হচ্ছে না। বলেই সে গটগট করে চলে গেল। বাড়ি ফিরে নিজের রুমে গিয়ে সে তড়িঘড়ি করে আলমারি থেকে জামাকাপড় গুছাতে শুরু করলো। সুটকেসের শব্দের আয়াতের ঘুম ভেঙে গেল। সে চোখ মেলে দেখলো আরভান খুব ব্যস্ত। কি করছেন আরভান? উঠে গেছো? শরীর কেমন এখন? আরভান এগিয়ে এসে আয়াতের কপালে হাত রাখলো। ভালো। আপনি কি কোথাও যাচ্ছেন? হুম। তবে শুধু আমি না, আমরা যাচ্ছি। আমরা বাংলাদেশে যাচ্ছি। আয়াত অবাক হয়ে বলল, মানে? আপনি কি আমার সাথে মজা করছেন? একদমই না। ফাটাফাটি রেডি হও। আমি কোথাও যাব না। আপনার অপারেশন না করিয়ে আমি এক পাও নড়ব না। আরভান বাঁকা হাসলো। ওকে, তোমাকে নড়ানোর জন্য তো আমিই আছি। বলেই সে আয়াতকে পাঁজা কোলা করে তুলে নিল। আয়াত প্রথমে ছটফট করলেও আরভানের শারীরিক অবস্থার কথা ভেবে শান্ত হয়ে ওর বুকে মুখ লুকালো। রুম থেকে বের হতেই ড্রয়িং রুমে ফারহানকে দেখে আরভান বলল, কাজ শেষ করে ফেলেছিস? সাব্বাস। এখন আমার রুম থেকে সুটকেসগুলো নিয়ে নিচে আয়। ফারহান বিরক্ত হয়ে বলল, মানে? আমি কেন তোর সুটকেস টানবো? কারণ আমি আমার বউকে টানছি।
তোর তো বউ নেই, তাই তুই সুটকেস টানবি। ফালতু বকবক না করে জলদি কর। আরমান আয়াতকে দেখে গাড়ির দিকে এগিয়ে গেল। পেছনে আরমান হাজারটা গালি দিলেও মনে মনে ভাবলো, এই লোকটা জ্যান্ত পুড়িয়ে মানুষ মারার পর এখন দিব্যি রোমান্টিক হয়ে বউ নিয়ে ঘুরছে। ফারহান সুটকেস টানতে টানতে ভাবলো, শিগগিরই তাকেও বিয়ে করতে হবে, তারপর ওকে দিয়েও ট্রলি টানাবে, তখন দেখবা মজা কাকে বলে।